এই মন্দিরের দেওয়ালে দেখুন অসংখ্য পোড়ামাটির কাজ করা রয়েছে। এখানে এই পোড়ামাটির কাজগুলো দ্বারা এখানকার যে পৌরাণিক কাহিনীর চিত্রগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিহাব শাহরিয়ার। আমি আজকে এসেছি রাজশাহীর পুঠিয়ার রাজবাড়িতে। আপনারা জানেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। এখানে রাজবাড়ির পাশাপাশি রয়েছে বহু বছরের কয়েকটি পুরাতন মন্দির। আমি রাজবাড়ি সহ কয়েকটি মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং তুলে ধরবো এর ইতিহাস। বহু বছরের পুরাতন রাজপ্রাসাদ দেখতে পড়ন্ত বিকেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ি দেখতে। রাজশাহী থেকে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ধারক সেই প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর দিকে। পুঠিয়া এই অঞ্চলের প্রাচীন ও সম্ভ্রান্ত এলাকা। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রাচীন নিদর্শন। রাজশাহী শহর থেকে পুঠিয়ার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। রাজশাহী শহর থেকে প্রতি ১০ মিনিট পর পর এই রুটে অসংখ্য বাস পাওয়া যায়, ভাড়া মাত্র ৩০ টাকা। পুঠিয়া থেকে রাজবাড়ি ও মন্দিরের দূরত্ব ১.৫ কিলোমিটারের মতো। চলতে চলতে প্রথমে শিব মন্দির, এরপর দোল মন্দির পেরিয়ে চলে এলাম পুঠিয়ার রাজবাড়ির সামনে। বিশাল খোলা মাঠের সামনে দাঁড়িয়ে আছে রাজবাড়িটি। আমি এই রাজবাড়ি দিয়েই আজকের ভিডিও শুরু করব। এরপর একে একে বহু বছরের পুরাতন রাজবাড়ি ও মন্দিরগুলো ঘুরে দেখব। পুঠিয়া রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকেই এখানে আশেপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দোতলা রাজবাড়িটি নির্মাণ করা হয়। রাজবাড়ির সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়াল ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। নিরাপত্তার জন্য সে সময় রাজবাড়ির চারিপাশে পরিখা খনন করা হয়। পাচানি রাজপরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ আর তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী। রাজার নাম কেউ না জানলেও দানশীলতায় কর্মগুণে মহারানী হেমন্ত কুমারী ইতিহাসের বিশাল জায়গা দখল করে আছেন। প্রজাবৎসল, দয়ালু ও দানশীল রানী হিসাবে মহারানী হেমন্ত কুমারীর নাম রাজশাহী অঞ্চলের মানুষের মুখে মুখে। মহারানী হেমন্ত কুমারী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর সম্মানে। কথিত রয়েছে জনৈকুল নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়ার রাজবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। এর আগে 1550 সালে বৎসাচার্যের পুত্র পীতাম্বর রাজশাহীর পুঠিয়ায় রাজবংশের গোড়াপত্তন করেন। 1744 সালে এই জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান মোট সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে পুঠিয়ার রাজবাড়িও জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়।
কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। হেমন্ত কুমারী নির্মিত রাজবাড়ির পাশেই শ্যামসাগর দিঘির পাড়েই রয়েছে চারানি রাজবাড়ি। এটি পরেশ নারায়ণের ছোট ভাই নরেশ নারায়ণের রাজপ্রাসাদ। স্থানীয়দের তথ্যমতে রাজপ্রথা বিলুপ্তির পর থেকে চারানি রাজবাড়ি এক প্রকার পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে। চারানি রাজবাড়িটি মামলার জটিলতায় নিয়ন্ত্রণে আসেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে, ফলে পর্যায়ক্রমে রাজবাড়ির বেশিরভাগ অংশ আজ ধ্বংস হয়ে গেছে। ভেতরে একেবারেই জরাজীর্ণ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভেতরের দরজা জানালাগুলো সব ভেঙে গেছে। এখানে এসে এইগুলো দেখা, ঘুরে বেড়ানো অনেকটা ঝুঁকিপূর্ণ। চারানি রাজবাড়ির পাশেই রয়েছে আহ্নিক মন্দির। মন্দিরটি দেখতে খুব সুন্দর। সমস্যা হলো এখানকার কোনো পরিচিতি উল্লেখ করা হয়নি, তাই এখানে ঘুরতে এসে দর্শনার্থীরা প্রাচীন স্থাপনা দেখতে পান ঠিকই, কিন্তু পরিচিতি জানতে পারেন না। বন্ধুরা, আমি এখন রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করছি। আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটাকে পঞ্চরত্ন বলা হয়। এটা সম্পূর্ণ পোড়ামাটির ফলক দ্বারা আবৃত। এই মন্দিরের নাম হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এটি 1616 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের গায়ে মোগল আমলের কিছু নিদর্শন রয়েছে, হিন্দু কিছু পৌরাণিক কাহিনী রয়েছে। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল বেনারসি শিল্পী দ্বারা। সেই আমলে ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে বেনারসের শিল্পীরা এসেছিলেন। আমার সামনে আপনারা এখন যেটি দেখছেন, এটাকে তুলসী মঞ্চ বলা হয়। আপনারা দক্ষিণ সাইডে যে গেটটি দেখছেন, এই গেট দিয়ে এসে সন্ধ্যার প্রদীপ জ্বালতেন এখানকার রানীমা। এই মন্দিরের দেওয়ালে অসংখ্য পোড়ামাটির কাজ করা রয়েছে। এই পোড়ামাটির কাজগুলো দ্বারা এখানকার পৌরাণিক কাহিনীর চিত্রগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পোড়ামাটির কারুকাজের মাধ্যমে। বন্ধুরা, আমার সামনে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে রাজপরিবারের সদস্যরা গোসল করতেন। এটি হচ্ছে গোসলখানা। এটি হচ্ছে গোসলখানার প্রধান গেট। এখানে রানীমা এসে গোসল করতেন এবং জল নিয়ে খেলা করতেন। শুধুমাত্র রাজপরিবারের সদস্যরা এটি ব্যবহার করতেন। রানীর সাথে প্রহরী থাকতো। এখানে কোনো প্রজারা বা বাইরের কোনো লোকজন আসতে পারতো না। গোসল সেরে যেখানে উপাসনা করতেন, এবার সেখানে আপনাদের আমি নিয়ে যাব। এটি হচ্ছে আহ্নিক মন্দির। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল এবং রানীমা এখানে এসে গোসল শেষে প্রার্থনা করতেন। এই মন্দিরটির পিছনে আপনারা যে ভবনটি দেখছেন, এটি হচ্ছে রানীমার বাসভবন। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি রয়েছে। প্রত্যেকটি দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও রয়েছে 6টি।
এখানকার নান্দনিক স্থাপনাগুলোর মধ্যে শিব মন্দিরের প্রতি দর্শনার্থীদের টান অন্যরকম। এই শিব মন্দিরের ভিতরে রয়েছে বিশাল আকারের শিবলিঙ্গ। শিবলিঙ্গটি নাকি উপমহাদেশের মধ্যে বৃহত্তম। ঠিক জানি না কথাটুকু কতটুকু সত্য। শিব মন্দিরটি উঁচু মঞ্চের উপর নির্মিত। বর্গাকার এই মন্দিরটির প্রতিটি বাহু 19.8.1 মিটার দীর্ঘ আর ভূমি থেকে এর উচ্চতা 35.05 মিটার। মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্যে একটি গর্ভগৃহ রয়েছে। এই মন্দিরটি ইংরেজি 1823 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। পূর্ব দিকে অবস্থিত শিব মন্দির সংলগ্ন যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট রথ মন্দির। এই মন্দিরটিও 1823 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। বন্ধুরা, ওই দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় দোল মন্দির। এখন আমি আপনাদের সেই মন্দিরটির কাছে নিয়ে যাব। এই মন্দিরটি হচ্ছে চারতলা বিশিষ্ট একটি দোল মন্দির। এটি নির্মিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে আর এটি বছরে একবার খুলে দেওয়া হয়। এই মন্দিরের গাঁথনির যে ইটগুলো রয়েছে এটি হচ্ছে বাংলা ইট। এই মন্দিরটি মুঘল আমলে তৈরি হয়েছিল বলে জানা যায়। পুঠিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর প্রত্যেকটি ইতিহাসের অমূল্য সম্পদ। সময় করে ঘুরে যেতে পারেন প্রাচীন এ জনপদে।